আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। আমরা রাস্তাঘাটে চলতে গেলে কান পেতে এই রকম একটি সাধারণ বাক্য প্রায় শুনছি যে একের পর এক ছক্কা মেরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ধরনের বাক্যের ফুলঝুরি এটি কিন্তু আমরা দেখছি। এটি সাধারণ মানুষের সাধারণ বাক্য, কিন্তু আমরা আজকে লক্ষ্য করছি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ওসমানী স্মৃতি মিলনায়তনে একটি অনুষ্ঠানে তিনি নিজে স্পষ্ট করে বলেছেন, ভোটের কালির দাগ নখ থেকে মুছে যাওয়ার আগেই সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতির একটির পর একটি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করে যাচ্ছে। কথাটি যে অত্যন্ত সত্য সে কথা তো প্রমাণিত। আমরা নির্বাচনের পূর্বে তারেক রহমান যখন তার নির্বাচনী ইস্তেহার এবং প্রতিশ্রুতিগুলি এক এক করে ব্যক্ত করছিলেন, তখন আমরা দেখেছি খুব দায়িত্বশীল জায়গা থেকে কোনো কোনো রাজনৈতিক দলের প্রধান এভাবে বলছেন, রাখ তোদের ফ্যামিলি কার্ড, এবং এই ধরনের সামাজিক কর্মসূচিকে তারা ভুয়া বলছিলেন। একাধিক নেতা এরকমই বলেছেন। আজকে সেই সমস্ত নেতাদের কথা যে কতটা অসার সেটি যে জনসম্মুখে প্রকাশ্য দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেছে। সত্যিই তারেক রহমানের কথাটি যে কতটা গুরুত্বপূর্ণ সেটির প্রমাণ তো আমরা নাগরিকরা। এই যে আমার নিজের বৃদ্ধাঙ্গুল দেখুন, গত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে যে জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনে আমরা যারা ভোট দিয়েছিলাম আমরা নিজেরাই সাক্ষী দিচ্ছি যে অনেকেরই নখ থেকে সেই ভোটের অমোচনীয় কালি এর দাগ এখনও অস্পষ্ট হয়নি। তার মধ্যেই একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন, এবং বলা যেতে পারে যে কল্পনারও বাইরে তড়িৎ গতিতে এই ধরনের কর্মসূচি একের পর এক বাস্তবায়িত হচ্ছে। আমরা দেখেছি অনেকেই সংশয়বাদীরা এরকম বলেছেন, এই সমস্ত প্রকল্পের অর্থ কোথা থেকে আসবে, এটি বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত, এগুলো নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। আমরা লক্ষ্য করেছি এই সমস্ত সামাজিক প্রকল্পগুলোর বাজেট বাংলাদেশে যেহেতু গত 2025 সালের জুন মাসের বাজেট, সেখানে নিশ্চয়ই এই ধরনের বরাদ্দ ছিল না। বিশেষ বরাদ্দ হিসাবে বরাদ্দ দিয়ে এই ধরনের কর্মসূচির পাইলট প্রোগ্রামগুলো চালু করা হচ্ছে। আগামী জুন মাসের অর্থাৎ 2026 সালের জুন মাসে আমরা জানি নতুন করে জাতীয় বাজেট হতে যাচ্ছে, এবং সেখানে প্রয়োজনীয় পর্যাপ্ত অর্থ বরাদ্দ করা হবে। সরকারের এই ধরনের পরিকল্পনার কথা আমরা ইতিমধ্যে শুনেছি। 14ই মার্চ আরেকটি নতুন ধরনের কর্মসূচি, যেটি নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি ছিল, সেটি বাস্তবায়নের শুভ সূচনা ঘটল। আমরা এভাবেই দেখেছি যে মসজিদ সহ দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে যারা মূলত দায়িত্ব পালন করেন তাদের জন্য একটা বিশেষ সম্মানী ভাতা এই প্রকল্প চালু করা হয়েছে। মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং খাদেম, মন্দিরের পুরোহিত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের যাজক বা এই রকম যারা আছেন, এই ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন 14ই মার্চ ওসমানী স্মৃতি মিলনায়তনে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এখানে আমরা একটা তথ্য জানি যে বাংলাদেশে সরকারি পরিসংখ্যান অনুযায়ী 3.5 লাখের উপরে মসজিদ আছে। অবশ্য একটি বেসরকারি টিভি চ্যানেল তারা একটি বেসরকারি পরিসংখ্যান আজকে উপস্থাপন করেছেন যে এখন বর্তমানে 4 লাখের উপরে মসজিদ। এছাড়া 44,000-এর উপরে মন্দির, প্যাগোডা এবং গির্জা আছে। এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে যারা ধর্মের সেবক হিসেবে কাজ করেন প্রত্যেককে এই সম্মানী ভাতার আওতায় পর্যায়ক্রমে আনা হবে। 14ই মার্চ যেটি ঘটে গেল সেটি হলো যে পাইলট প্রকল্পের আওতায় মোট 4,908টি মসজিদের ইমাম, মুয়াজ্জিম এবং খাদেম, পাশাপাশি 990টি মন্দিরের পুরোহিত ও সেবায়িত এবং 144টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং 396টি গির্জার যাজকসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এই সুবিধার অন্তর্ভুক্ত হবেন। প্রকল্পের আর্থিক রূপরেখা অনুযায়ী
প্রতিটি মসজিদের জন্য বরাদ্দ থাকবে 10,000 টাকা। সেখানে ইমাম সাহেব পাবেন 5,000 টাকা, মুয়াজ্জিন পাবেন 3,000 টাকা এবং খাদেম 2,000 টাকা করে তারা সম্মানী পাবেন। এছাড়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের উপাসনালয়গুলোতেও 8,000 টাকা করে মাসিক এই সম্মানী ভাতা বরাদ্দ করা হবে, যার মধ্যে মন্দিরের পুরোহিত 5,000 টাকা এবং সেবায়িত যিনি থাকবেন তিনি পাবেন 3,000 টাকা। একইভাবে বৌদ্ধবিহারের অধ্যক্ষ 5,000, উপাধ্যক্ষ 3,000 এবং খ্রিস্টান চার্চের পালক বা যাজক তিনি পাবেন 5,000 এবং সহকারী যাজক তিনি পাবেন 3,000 টাকা করে। এটি অর্থের পরিমাণ হিসাবে বেশি না কম এই বিতর্কে যদি আমরা নাও যাই, এই প্রথমবারের মতো এই ধর্মীয় সেবকদেরকে রিকগনাইজ করা রাষ্ট্রীয়ভাবে এটি নিশ্চয়ই একটি মাইলফলক এবং যুগান্তকারী ঘটনা। তারেক রহমান সাহেব এভাবেই উল্লেখ করেন, জাতীয় পর্যায়ে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এই উদ্যোগের ফলে সমাজে সামাজিক সম্প্রীতি যেমন বাড়বে, ধর্মীয় সম্প্রীতি বাড়বে এবং সেখানে এই যারা সুবিধাভোগী হলেন তাদের মধ্যে কেউ কেউ বক্তৃতা রেখেছেন, আমরা বক্তৃতা শুনেছি, তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং এই ধরনের একটি যুগোপযোগী অকল্পনীয় চিন্তার জন্য তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন। আমরা এই অনুষ্ঠানে আরেকটি বিশেষত্ব লক্ষ্য করেছি যে এই অনুষ্ঠানে চরমোনাইয়ের পীর সাহেব তাকে অতিথি হিসাবে আমন্ত্রণ করা হয়েছিল এবং তিনি এই সম্মানী ভাতা উদ্বোধন কার্যক্রমের এই অনুষ্ঠানটিতে অতিথি হিসাবে তিনিও এই কার্যক্রমে অংশগ্রহণ করেন। তার বক্তৃতাও আমি শুনেছি। তিনি এটিকে অত্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কর্মকাণ্ড এবং ধর্মের সেবক হিসাবে তার এই উদ্ভাবনী কর্মকাণ্ডের জন্য তিনি প্রশংসা করেছেন এবং এটি একটা চমকও বটে। রাজনীতিতে আমরা দেখেছি নির্বাচনের পূর্বে এই পরস্পর বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির বিরোধিতা করে অনেক বক্তৃতাই সঙ্গত কারণে চরমোনাই পীর সাহেবের পক্ষ থেকে করেছেন, আবার বিএনপিও রাজনৈতিক কারণে চরমোনাই পীর বা অন্যান্য রাজনৈতিক দল তাদের সম্পর্কে যে সমালোচনা সেটা করেছেন। কিন্তু এই যে সৌহার্দ্য এবং সম্প্রীতির একটা নতুন বার্তা তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে তিনি যে একটা শুভ সূচনা করলেন, এর ফল এই রাষ্ট্রকে শক্তিশালী করা, সম্প্রীতির শক্তিকে নতুন করে রাষ্ট্রকে নির্মাণ করার যে প্রচেষ্টা তারেক রহমান সাহেব চালালেন, সত্যিই এটি প্রশংসার যোগ্য। আবার দেখা যাচ্ছে যে এই যে পাইলট প্রকল্প যেটি 14 তারিখে এটি শুভ উদ্বোধন হলো, এখানে অত্যন্ত অ্যারিথমেটিক্যালি এই কাজগুলো করা হয়েছে। যেমন আমি বলি, যাতে কোথাও কোনো মানুষের মধ্যে অসন্তোষ তৈরি না হয়, পক্ষপাতিত্বের অভিযোগ না ওঠে, সমভাবে যাতে দৃষ্টিভঙ্গিটা প্রদর্শন করা যায়, সেজন্য আমরা লক্ষ্য করেছি এই প্রকল্পে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা থেকে একটি করে মসজিদকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং প্রতিটি উপজেলা থেকে 2টি করে 990টি মন্দির আগেই আমি উল্লেখ করেছি। এইভাবে মোটামুটি প্রত্যেকটি এলাকাকে টাচ করে যাতে কোনো এলাকা বঞ্চিত হয়েছে, কোনো জনপদ বঞ্চিত হয়েছে এমন প্রশ্ন না ওঠে, সেভাবেই অত্যন্ত বিজ্ঞানসম্মত প্রক্রিয়ায় অ্যারিথমেটিক্যালি এই কার্যক্রমটি, পাইলটিং কার্যক্রমটি সুসম্পন্ন হয়েছে। এই যে অর্থ, এটি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সুবিধাভোগী বা সম্মানিত ধর্মীয় সেবকগণ তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। এছাড়াও আরেকটি বিষয়ে অত্যন্ত নিশ্চয়ই বলবো যে এটি একটি মার্জিত এবং প্রশংসিত একটি কর্মকাণ্ড, সেটি হলো এই মাসিক সম্মানী ভাতা ছাড়াও বিভিন্ন ধর্মীয় উৎসব, যেমন মুসলমানদের জন্য ঈদ, হিন্দুদের জন্য দুর্গাপূজা, বৌদ্ধদের জন্য বুদ্ধ পূর্ণিমা এবং খ্রিস্টানদের জন্য বড়দিন, এই যে প্রধান ধর্মীয় উৎসব, এই দিনগুলোতেও বিশেষ বোনাস প্রদান করা হবে বলে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব নিশ্চিত করেছেন। আমরা লক্ষ্য করেছি, ওই যে বলছিলাম, একের পর এক ছক্কা মারছেন তারেক রহমান। এই সরকারের সূচনাতেই মাত্র 10 থেকে 12 দিনের মধ্যেই প্রথম যে কাজটি তারেক রহমান করে অত্যন্ত মানুষের কাছে প্রশংসিত হয়েছেন, সেটি হচ্ছে তিনি 10,000 পর্যন্ত কৃষি ঋণ সুদসহ এই সরকার মৌকুব করে দিয়েছে এবং প্রায় 1,500 কোটি টাকার বেশি এজন্য সরকার এই ঋণ সুদসহ মৌকুব করেছেন এবং সরাসরি 12 লক্ষ এর অধিক কৃষক
প্রত্যক্ষভাবে এই কর্মকাণ্ডের সুবিধাভোগী হবেন। এরপরে আমরা দেখেছি গত 10ই মার্চ যুগান্তকারী কর্মসূচি, সম্ভবত এটি বিশ্বব্যাপী আলোচিত হতে যাচ্ছে এবং বিশ্বের অনেক অনগ্রসর দেশ তারেক রহমান এই প্রকল্পটি চালু করবেন এটি আমি মোটামুটি নিশ্চিত। সেটি হলো ফ্যামিলি কার্ড, এটি প্রবর্তন করা হয়েছে। সেই কর্মসূচির পাইলট কর্মসূচি 10ই মার্চ উদ্বোধন হয়েছে। একই দিনে 37,567 পরিবারের নারী প্রধানের হাতে এই কার্ড এবং আর্থিক সুবিধা, যেটি পরিবার প্রতি 2,500 টাকা, সেটি তুলে দেওয়া হয়েছে। এই 14ই মার্চের অনুষ্ঠানে তারেক রহমান সাহেব ঘোষণা করেছেন 16ই মার্চ দিনাজপুর থেকে 20,000 কিলোমিটার যে খাল খননের কর্মসূচি, যেটি শুকনো মৌসুমে জলের আধার হিসাবে সেচ কার্যক্রমে যেটি ব্যবহার হতে পারে এবং পরিবেশ নিয়ন্ত্রণ, এই বিষয়গুলোর মধ্যে দিয়ে এই 20,000 কিলোমিটার খাল খননের কর্মসূচি 16ই মার্চ যেটি দিনাজপুর থেকে উদ্বোধন হতে যাচ্ছে এটি আমরা জানতে পেরেছি। একই সঙ্গে কৃষক কার্ড যেটি 14ই এপ্রিল অর্থাৎ 1লা বৈশাখ তারও পাইলট কর্মসূচির উদ্বোধন হতে যাচ্ছে এটি আমরা জেনেছি। এরপরে আমরা স্বাস্থ্য কার্ডের কথা আমরা জানি, যেটিও পর্যায়ক্রমে আসবে। 14ই মার্চ আরেকটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পত্নী ডাক্তার জোবায়দা রহমান একটা কথা বলেছেন, আমার কাছে খুব চমৎকার লেগেছে। তিনি চিকিৎসা সেবা যাতে মানুষের কাছে সহজ হয় সেজন্য তিনি বলেছেন যে আর্থিক সামর্থ্য অনুযায়ী মানুষ চিকিৎসা পাবে না, মানুষ চিকিৎসা পাবে তার প্রয়োজন অনুযায়ী। এটি অত্যন্ত যুগান্তকারী একটি কথা। সত্যিই যদি সরকার এটি করতে পারেন, এই সরকার একটি ঐতিহাসিক সরকারে রূপান্তরিত হবে। আমরা তারেক রহমান সাহেব যেভাবে তিনি এই যে ভালো কাজের নিদর্শন তৈরি করছেন, সত্যিই বাংলাদেশের মানুষ যে সোনালী সূর্যের স্বপ্ন দেখেছিল, পরিবর্তিত বাংলাদেশে যে স্বপ্ন তারেক রহমান সাহেব মানুষকে দেখাতে সক্ষম হয়েছিলেন, সেই কর্মকাণ্ডে তিনি যে সফল হতে যাচ্ছেন এটা আমরা ধরেই নিতে পারি। শুধু আমাদের একটি কথা, অ্যাসোসিয়েশনটা তারেক রহমানের ভালো হতে হবে। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হিসাবে যেভাবে পারফর্ম করছেন, তার মন্ত্রিসভার সদস্যরা অনেকেই চেষ্টা করছেন। আমাদের এখন সবচেয়ে বড় প্রয়োজন হলো কাজের মধ্য দিয়ে মানুষের মন জয় করা, বিনয় এবং সভ্যতা সম্বলিত আচরণ, জনসম্পৃক্ততা এবং এই যে উলঙ্গ ঘোড়ার মতো ছুটে চলা যে দুর্নীতি, এই দুর্নীতির লাগাম টেনে ধরে যদি সীমিত সম্পদ আমরা বলি, কিন্তু আসলে সম্পদের যে খুব ঘাটতি আছে তা না, আমরা যদি এই সম্পদটাকে সঠিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে এবং দুর্নীতির ঊর্ধ্বে উঠে যদি সকলে মিলে ব্যবহার করতে পারি, তাহলে নিশ্চয়ই এই বাংলাদেশ সোনালী সূর্যের স্বপ্ন দেখতে পারে। এটি আমরা তারেক রহমানের নেতৃত্বে সত্য হতে যাচ্ছে এমনটি আশাবাদ ব্যক্তই করতে পারি। 55 বছরের স্বাধীনতার ইতিহাসের এই জাতির অনেক আক্ষেপ যাতে এই সরকার জনবান্ধব হয়ে পূরণ করতে পারে, সৃষ্টির কর্তার কাছে আমরা সেই প্রার্থনা করেই আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।